নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে আছে পরিচিত দুইজন। আপনারা এর আগেও আমাদের রেসপোর্টসের পর্দায় তাদের দুজনকে দেখেছেন। এর আগে আমরা বাংলাদেশে যখন গেছি সেখানে সুযোগ হয়নি দুজনের সাথে কথা বলার। কলকাতাতেও হয়েছে এবং ভুটানেও হয়েছে। তো সেই দুই পরিচিত মানুষের সাথে আমাদের ব্রাজিলের অনুশীলনে দেখা হয়ে গেছে। তো যেই জিনিসটা আমরা করে থাকি সেই দুজনের সাথে আলাপ এবং ব্রাজিল প্র্যাকটিস নিয়ে আমরা আজকে আলোচনা করে নেব। নাবিল ভাই, ব্রাজিল অনুশীলন কেমন দেখলেন আপনি? ব্রাজিলের অনুশীলন আসলে খুব বেশি দেখার সুযোগ হয়নি, কারণ আমরা বের হয়ে যাওয়ার পর কার্লো আনচেলত্তি তার পুরো দল নিয়ে আসলে মাঠে নেমেছেন। এর আগে তিনি যত আপনি ধরেন ক্যামেরা 10x লেন্সের জুমেও হচ্ছে তা পাবেন না, ওই জায়গায় যেয়ে তারা ওয়ার্ম আপ করেছে। খালি মনে হয় আপনার ডন কার্লো পারেন নাই হচ্ছে আপনার চোখের সামনে দিয়ে তাদেরকে নামাইতে, যদি পারতেন ওইটাও আসলে বন্ধ করে দিতেন। এছাড়া খুব বেশি দেখার সুযোগ হয়নি। বাট আমরা দেখলাম প্রচুর জার্নালিস্ট এখানে এসেছে, ব্রাজিলিয়ান গণমাধ্যম, লাতিন গণমাধ্যম থেকে শুরু করে সবাই এখানে এসছে। একটা উৎসবমুখর পরিবেশ ওই পার্টটুকুতে ছিল। বাট আপনি দিন শেষে ধরেন আপনারা সবাই আমরা যা শ্যুট করেছি সেটা আমরা এখন পর্যন্ত পাঠাতে পারছি না, কারণ যেখানে ইন্টারনেট নাই, ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে। এছাড়া ওভারঅল গেছে, ভালোই গেছে। তো রিফাত ভাই, আপনার কেমন লাগলো প্রথম দিনের অনুশীলন দেখতে এসে? অনুশীলনের ব্যাপারটা তো আমার মনে হয় মোরলেস সমান, আমরা যা দেখেছি আপনি তাই দেখেছেন, সবই ঠিক আছে। কিন্তু নাইল ভাই যেটা বললো, যেখানে শেষ করলো যে ইন্টারনেটটা একটা ঝামেলা, এইটা আমি কখনো দেখি নাই। এর আগের ওয়ার্ল্ড কাপে আমরা যতগুলো মিডিয়া সেন্টারে অ্যাক্সেস করেছি সবগুলোতে হাই স্পিড ইন্টারনেট ছিল। ইনফ্যাক্ট আমরা বসে থাকতাম যে ওখানে গিয়ে আমরা ফুটেজ পাঠাবো, হ্যাঁ, এরকম একটা অবস্থা ছিল। এখানেও আমাদের অ্যান্টিসিপেশন তেমন ছিল যে আমরা কাজটা শেষ করে এরপর ফুটেজ পাঠিয়ে এরপর এখান থেকে বেরোবো। এখন দেখতে পাচ্ছি যে ওখানে আসলে ইন্টারনেটই নাই। আমি জানি না কোনো জ্যামার বসানো হয়েছে কিনা, হতেই পারে, তবে এক্সট্রা সিকিউরিটির কারণে যে কেউ যাতে লাইভ না করতে পারে। কিন্তু এগুলো আসলে ব্রাজিল বা আর্জেন্টিনা যতই চেষ্টা করুক না কেন, কেউ কখনো এদের টিম ঢাকতে পারবে না। এই 11 বের হয়ে যাবেই যাবে। এবং এটা খুব সিমিলার বাংলাদেশের সাথে। বাংলাদেশেও যত কোচ আসুক, যে আসে চিন্তা করেন আমরা 11 বলবো না, ও বের হবেই, ও বের না হয়ে কোথাও যাবেই না। সো ব্রাজিল এখন আসলে এই তাড়াহুড়ো আছে যে ফুটেজটা কী করে পাঠাবো, ফুটেজটা পাঠাতে পারলে এখন একটু শান্তি হয় আর কি। তো আরও একটা কথা, আজকে আমরা অনুশীলনে দেখতে পেলাম যাকে নিয়ে সবার অনেক আলোচনা, সেই নেইমার জুনিয়র, তাকে অনুশীলনে দেখা গেল না। কি মনে হচ্ছে? নেইমার অনুশীলনে থাকবেন এটা খুবই এক্সপেক্টেড ছিল, এবং এইটা আমার কাছে মনে হয় দ্য রাইট ওয়ে। যেভাবে কার্লো আনচেলত্তি হ্যান্ডেল করছেন, যে পরিমাণ ইনজুরি প্রোন, তার উপরে বোধহয় জুনের 8 তারিখে সবশেষ যেই ইমেজেসগুলো পাওয়া গেছে তার ইনজুরির, সেখান থেকে যা বোঝা গেছে যে তিনি খুব আর্লি স্টার্ট করতে পারবেন না। এখন 19 তারিখের ম্যাচে হাইতির সঙ্গে ম্যাচটা যদি শুরু করতে পারবেন, এটা প্রত্যাশা করার কোনো কারণ নাই। হয়তো লাস্টের দিকে 5 মিনিট 10 মিনিট হয়তো গেম টাইম পেতে পারেন। এরপরে স্কটল্যান্ডের সাথে হয়তো আরেকটু বেশি গেম টাইম পেতে পারেন বা নাও পেতে পারেন। এরপরে আস্তে আস্তে ধাতস্থ হবে। নেইমারকে আসলে রাখা হয়েছে। নেইমার না থাকলে এক ধরনের আলোচনা থাকতো, নেইমার থাকার পরেও এক ধরনের আলোচনা আছে। এটা নেইমারকে কেন্দ্র করে থাকবেই, এইটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। কিন্তু নেইমার ইনজুরিতে পড়ার কারণে বাকিদের এখন ওইটা ক্যারি অন করতে হবে। নেইমার যখন একবার নামবেন, তিনি আসলে এক্স ফ্যাক্টর হয়ে এই ওয়ার্ল্ড কাপে কাজ করবেন। এবং আমার ধারণা তিনি ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16-এর আগে কোনো ম্যাচ স্টার্ট করবেন কিনা আমার সন্দেহ আছে। আমরা নাবিল ভাইয়ের কাছে যাবো। আজকে একটা জিনিস দেখা গেল যে অনুশীলন স্টার্ট হওয়ার আগে অনেকক্ষণ ধরে কথা বলছিলেন, তার কিছুক্ষণ পরে প্লেয়াররা দুটো সাইড করলেন, মাঝখান দিয়ে কার্লো আনচেলত্তি দৌড়ে বেরালেন যখন, তারপরে তার মাথা দিয়ে টুপিটাও খুলে গেল, ইভেন খুব দারুণভাবে সে হাসছিলেন। তো ওই মুহূর্তটা কেমনভাবে দেখছেন আপনি? ডন কার্লো আসার পর ব্রাজিলের যে টিমটার মধ্যে আমার মনে হয় আপনার একটা ইন্সপিরেশনও যদি বলেন, সেটা সেই ইন্সপিরেশনাল ক্যারেক্টারটা ডন কার্লো। তিনি নিজে বিশ্বকাপ খেলেছেন, বিশ্বকাপে 1994 ইতালির অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি ছিলেন। সুতরাং ওই ফ্যাক্টরটা ব্রাজিলের টিমটা আসলে ওন করছে। এবং ধরেন প্যারেন্টেরিয়াল ক্যারেক্টার যেটা, সেটা ডন কার্লোর ক্যারেক্টারটা এই ব্রাজিলের টিমের মধ্যে আছে। সো ডন কার্লোকে আমরা নিজেও দেখি তিনি খুব ভালোভাবে আসলে ইয়াংস্টার বা ফুটবলারদেরকে আগলে রাখতে পারেন, এবং তার ওই লিডারশিপটা, কোচিং লিডারশিপটা সব ফুটবলাররা মেনেও নেয়। আমার মনে হয় ব্রাজিলের টিমেও আসলে এখন এই পরিস্থিতিটাই রয়েছে। কারণ আপনি চিন্তা করেন, ডন কার্লো যখন দায়িত্ব নিল এরপর থেকেই তাকে কি ফেস করতে হচ্ছে। নেইমারকে আপনি বিশ্বকাপে রাখবেন কি না, এটা ছিল সবচেয়ে বড় কোয়েশ্চেন। প্রতিটা প্রেস কনফারেন্সে তাকে এই প্রশ্ন ফেস করতে হচ্ছে। তিনি কতটা চাপে ছিলেন ওটা চিন্তা করেন, যেভাবে তিনি চাপটা সামাল দিলেন, যেভাবে তিনি নেইমারকে আগলে রাখছেন এই বিশ্বকাপের জন্য, এই সব কিছুই প্রমাণ করে ম্যান ম্যানেজমেন্টের দিক থেকে বা ম্যান ম্যানেজারিয়াল, সেটার জন্য ডন কার্লো হচ্ছে বেস্ট পারসন। রিফাত ভাই, আরও একটা ব্যাপার, আজকে আমরা যখন দেখলাম যে আস্তে আস্তে যখন প্লেয়াররা মাঠের মধ্যে প্রবেশ করছে, আনচেলত্তি একদম রিল্যাক্সভাবে একটা জায়গায় বসেছিলেন। যখন ক্যাসিমেরো এবং রাফাইনা গেলেন, হঠাৎ করে তিনি উঠে এসে তাদের দুজনের সাথে অনেকক্ষণ ধরে আলোচনা করছেন। তো ওই মুহূর্তটা আপনার চোখে কীভাবে দেখছেন? আনচেলত্তি তো এরকমই মনে হয়, ওনার সর্বোচ্চ ক্রোধ
বা রাগ হচ্ছে এই ভ্রুটা একটু উঁচিয়ে রাখা, এর বাইরে তো আসলে কিছু নয়। তো এই ব্যাপারটা আঞ্চলিকের ভিতরে আছে এবং ওই প্রেশারটা নিতে পারা এবং এগুলো তার কাছে সবই দেখা, এই পৃথিবীর যা কিছু ফুটবলে ঘটতে পারে, কী কী সম্ভাব্যতা আছে সবই তিনি জানেন। কিন্তু যে ব্যাপারটা তার জন্য নতুন সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে অ্যাজ আ হেড কোচ তিনি সেটা কেমনভাবে ডিল করেন। তিনি এর আগে মিডিয়া হ্যান্ডেল যেভাবে করেছেন এটা অ্যামেজিং, ব্রাজিলে যা করেছেন, কিন্তু এই জায়গায় যদি কাঙ্ক্ষিত ফল না আসে ব্রাজিলের, সেটা আমি গ্রুপ স্টেজ থেকেই বলছি, রেজাল্ট ভালো না হলে প্রেশার কাহাকে বলে উনি টের পাইবেন। এখন সেটা খুব ভালো মতো কার্লো আনচেলত্তি জানেন বলে আমার মনে হয়। এইটা তার AC মিলান, তার রিয়াল মাদ্রিদ, তার অন্যান্য যে চেলসি বা যে কোনো কিছু, এটার সঙ্গে কোনো কিছুই শেষমেশ মিলবে না আনচেলত্তিকে, তাই ওইটা আসলে ডিল করতে পারতে হবে এবং আমার ধারণা তিনি সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন সব ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। এবার একটা দুজনের কাছে একটা প্রশ্ন নিয়ে যাব যে ব্রাজিলের খামতিটা কোথায় রয়ে গেছে এই বিশ্বকাপের মধ্যে? আমার মনে হয় ব্রাজিলের ফুল ব্যাক পজিশনে আসলে একটু হলেও দুর্বলতা যদি বলা হয়, সেই দুর্বলতাটাও ব্রাজিলের ফুল ব্যাক পজিশনে রয়েছে। খুব বেশি আসলে অপশনও সেই জায়গার মধ্যে নাই। কার্লো আনচেলত্তিকে আমরা দেখলাম লাস্টে ওয়েসলে, যাকে ধরা হচ্ছিল ব্রাজিলের স্টার্টার রাইট ব্যাক হিসেবে তিনি স্টার্ট করবেন, সেইটা হয়ে গেছে। এবং ইনজুরিতে আপনি খেয়াল করে দেখেন এইডার মিলিতাওকে আপনি হারিয়েছেন, আপনি এস্তেভাওকে পাচ্ছেন না, এরপর যাও পেড্রোকে স্কোয়াডে রাখা হলো না। তো সব কিছু না মনে হয় ফুল ব্যাক পজিশনে ব্রাজিলের একটা বড় সড়ো অন্য জায়গাগুলো থেকে আপনি ব্রাজিলের অ্যাটাকিং থার্ড হচ্ছে গিয়ে টপ ক্লাস, সেটা নিয়ে কোনো ঝামেলা নাই। ইনফ্যাক্ট লাস্টে এডারসনকে যখন মিডফিল্ডে ইনক্লুড করা হলো ওয়েস্টলি ইনজুরিতে পড়ার পর, তখন মনে হচ্ছে যে না, এই মিডফিল্ডটা আসলে ওয়ার্কআউট করতে পারে। সো এই জায়গাটার মধ্যে আমার মনে হচ্ছে ফুল ব্যাক পজিশনটাই সবচেয়ে একটু দুর্বলতার জায়গা। রিফাত ভাই? ব্রাজিলের মিডফিল্ডে আর একটু অপশনস থাকলে ভালো হতো। দলটার বয়সটা, মিডফিল্ডের বয়সটা একটু কনসার্নিং। এই ছাড়া আমার কাছে মনে হয় যে এভরিথিং ইজ অল রাইট। আর একটু ফ্রেশন আপ করা গেলে বা মিডফিল্ডটা একটু স্ট্রং হলে বোধহয় ভালো হতো। আপনাদের সাথে আমরা সমস্ত জিনিসটাই তুলে ধরলাম এবং রিফাত ভাই এবং নাবিল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করব এরপরেও আমরা যেখানে যাব সেখানে দুজনকে আপনাদের জন্য আমরা আবার নিয়ে আসব। আপনারা দেখতে থাকুন। ক্যামেরায় সৌরভ রায়ের সঙ্গে শুভম মণ্ডল, নিউ জার্সি।